হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি তোমাদের সাইন ভাইয়া। আজকে আমি তোমাদের মাঝে গুণগত রসায়নের যে ধারাবাহিক ক্লাসের প্রথম লেকচার নিয়ে হাজির হয়েছি। আমরা গুণগত রসায়নের পুরো লেকচারটা আমরা তোমাদের মাঝে দিব। প্রথম যে কথাটা হচ্ছে যে লেকচার 1, সেটা হচ্ছে পরমাণুর গঠন নিয়ে আলোচনা ভাইয়া। পরমাণু গঠন নিয়ে আলোচনা যদি যায়, তো গঠন অনুসারে পরমাণু কয় প্রকার হয়। তো একটা রসায়ন কাকে বলে বলো তো ভাইয়া? রসায়ন হচ্ছে কি, যে বিজ্ঞানে যে শাখায় পদার্থের গঠন নিয়ে আলোচনা করা হয় সেখানটাই হচ্ছে রসায়ন। পদার্থের গঠন এবং ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন, মানে পরিবর্তন। মেইনলি রসায়নটা হচ্ছে পদার্থের গঠন, ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে আমরা কিন্তু রসায়ন বলি। তাহলে রসায়নের গঠন অনুসারে আমরা যদি যাই, তাহলে বলতে একটা পদার্থ নিলাম, সাপোজ একটা পদার্থ ধরা হলো আমাদের এখানে। তো বলো তো গঠন অনুসারে পদার্থ কয় প্রকার? গঠন অনুসারে পদার্থ ভাই দুই প্রকার। আর একটা হচ্ছে যৌগিক পদার্থ, একটা হচ্ছে মৌলিক পদার্থ, আর আরেকটা হচ্ছে ভাইয়া যৌগিক পদার্থ। এখন এই গঠন অনুসারে পদার্থ দুই প্রকার পেলাম, একটা মৌলিক, একটা যৌগিক। মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে আমরা মৌলিক পদার্থ বলে থাকি। দেখো, একটা মৌলিক পদার্থ ধরো সোনা বা লোহা নিলাম আমরা। একটা লোহা বা সোনা যদি নেওয়া হয়, তো আমি লোহার টুকরাকে ভাঙতে থাকলে ভাঙতে 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 ক্ষুদ্র একটা কণা পাওয়া যাবে, যাকে আর বিভাজন করা যায় না। যাকে আর বিভাজন করা যায় না, ওইটা হচ্ছে কি, লোহা ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। এটা হচ্ছে একটা মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ যদি দেখো, এখানে একটা মৌলিক পদার্থ হিসেবে নিলাম যে একটা মৌলিক পদার্থ ভাঙলে একটা ক্ষুদ্র কণা পেতে পারি আমরা, সর্বপ্রথম একটা কণা পেতে পারি। এবং ওই কণাকে বিভাজন করলে এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশের নাম কি পাওয়া যাবে? পরমাণু পাওয়া যায়। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশের নাম ভাইয়া হচ্ছে পরমাণু। যদি তোমাকে একটা যৌগিক পদার্থ দেওয়া হয়, একটা যৌগিক পদার্থকে এটাও ভাঙা যায়। যৌগিক পদার্থ কাকে বলে? কয়েকটি মৌলিক পদার্থ দিয়ে গঠিত হয় যৌগিক পদার্থ। এখন এই যে এই মৌলিক পদার্থের কয়েকটি মৌলিক পদার্থ দিয়েই তৈরি হয়েছে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থের মধ্যে কিন্তু আমাদের কি আছে? কণা আছে। তো ওই যৌগিক পদার্থকে ভাঙলে সর্বপ্রথম আমরা কিন্তু একটা কণা পাবো। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম অংশের নাম হচ্ছে ভাইয়া অণু। প্রথমে আমরা কি পাবো? অণু পাবো। ওই অণুকে ভাঙলে পাওয়া যায় ভাইয়া পরমাণু। ওই পদার্থকে ভাঙলে আমরা কি পেতে পারি ভাইয়া? পরমাণু পেতে পারি। তাহলে দেখো, একটা পদার্থ নিলাম, লক্ষ্য করো, একটা পদার্থ সেটা মৌলিক পদার্থ হতে পারে, সেটা যৌগিক পদার্থ হতে পারে। মৌলিক পদার্থে ভাঙলে কণা এবং পরমাণু পেতে পারি, যৌগিক পদার্থে ভাঙলে কণা, অণু, পরমাণু। তাহলে এই যে কোনো পদার্থ হোক সেটা মৌলিক বা যৌগিক, এর ক্ষুদ্রতম অংশের নাম কি? পরমাণু। এই পর্যন্ত আলোচনা করেছিল বিজ্ঞানী ডেমোক্রিটাস। বিজ্ঞানী কি আলোচনা করেছিল ভাইয়া? বিজ্ঞানী ডেমোক্রিটাস। বিজ্ঞানী ডেমোক্রিটাস আলোচনা করেছে, বিজ্ঞানী ডেমোক্রিটাস আলোচনা করেন। এবং তুমি দেখো এবার, এই যে ধরো সেটা পদার্থ মৌলিক বা যৌগিক, একটা পরমাণু পাইলাম। এই পরমাণু বিজ্ঞানী ডেমোক্রিটাস বলেছিল কি প্রত্যেকটা পদার্থকে ভাঙলে ক্ষুদ্র একটা কণা পাওয়া যায়, যাকে আর বিভাজন করা যায় না, যার নাম দেওয়া হলো অ্যাটম। অ্যাটম মানে অবিভাজ্য, দ্যাটস কল্ড পরমাণু। এখন পরবর্তী দেখা গেল না পরমাণু বিভাজ্য। বিজ্ঞানী জন ডাল্টন 1803 সালে বলল না, পরমাণুকে বিভাজন করা যায়, পরমাণুকে ভাঙলে মৌলিক কণিকা পাওয়া যায়। তাহলে পরমাণু বিভাজ্য, পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়? মৌলিক কণিকা। এটা কে বলেছে আমাদের? এটা বলেছে জন ডাল্টন। জন ডাল্টন। জন ডাল্টন। এখন কথা হচ্ছে, জন ডাল্টন বলল যে একটা পদার্থকে ভাঙলে ক্ষুদ্র কণা পাওয়া যায়, এই পরমাণু, এবং এই পরমাণু বিভাজ্য, পরমাণুকে ভাঙলে ক্ষুদ্র কণা পাওয়া যায়, যার নাম তিনি দিলেন মৌলিক কণিকা। এই মৌলিক কণিকা আবার ভাইয়া তিন প্রকার। কয় প্রকার ভাইয়া? তিন প্রকার। কি কি দেখো, 1, 2 আর হচ্ছে 3। কি কি মৌলিক কণিকা পাওয়া যায়?
এক নাম্বার হচ্ছে স্থায়ী মূল কণিকা, 2 নাম্বার হচ্ছে অস্থায়ী মূল কণিকা, 3 নাম্বার হচ্ছে কম্পোজিট মূল কণিকা। কি কি বললাম ভাইয়া? স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং হচ্ছে কম্পোজিট মূল কণিকা। একটা মৌলিক কণিকা ভাঙলে আমরা কি পেতে পাচ্ছি? 3 ধরনের কণিকা পেতে পারি, একটা স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা আর কম্পোজিট মূল কণিকা। স্থায়ী মূল কণিকা কাকে বলে ভাইয়া? যা পরমাণুর ভিতর সবসময় থাকে। এখানে কথা হচ্ছে যা, মানে যে সকল মূল কণিকা পরমাণুর ভিতর সবসময় ভাবে। একটা পরমাণুকে ভাঙলে কিছু মূল কণিকা আছে যারা পরমাণুর ভিতর সবসময় থাকে, সবসময়। তুমি এখন ভাঙছো পাচ্ছ, 10 ঘন্টা পর ভাঙলো পাবো, 2 দিন পর ভাঙলো পাচ্ছ, মানে সবসময় পাওয়া যায়, যা পরমাণুর ভিতর সবসময় থাকে, যা পরমাণুর ভেতর সব সময় থাকে। অস্থায়ী, যা পরমাণুর ভিতর সবসময় থাকে না, যা সব সময় থাকে না। এই কথাটার মিনিং হচ্ছে যে তুমি এখন ভাঙছো মৌলিক কণিকা, পাচ্ছ, 10 ঘন্টা পর ভাঙছো আবার পাচ্ছ না, 10 দিন পর ভাঙতেছো আবার পাইতেছো, আবার 1 বছর পর ভাঙতেছো আবার নাই, 10 বছর পর আবার চলে আসতেছে, মানে এই আছে এই নাই, একবার থাকছে একবার থাকছে না। এই ধরনের মূল কণিকা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, তা যা সব সময় থাকে না। তো আমাদের দেখো স্থায়ী মূল কণিকা ভাইয়া 3টা। কয়টা ভাইয়া? 3টা। কি কি দেখো? এক, ইলেকট্রন, 2 প্রোটন, 3 নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা, প্রোটনকে প্রকাশ করা হয় পি দ্বারা, এনকে প্রকাশ করা হয় নিউটন দ্বারা। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এবার চলে আসা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। দেখো অস্থায়ী মূল কণিকা কয়টি? এটি প্রায় 100টিরও বেশি। ভাই স্থায়ী মূল কণিকা ফিক্স 3টি, কিন্তু অস্থায়ী মূল কণিকা ভাই অস্থায়ী ঠিকানা কোনো লিমিট আছে কি? তোমরাই বলো। অস্থায়ী কোনো জিনিসের লিমিট নাই। ধরো তুমি আজকে তোমার একটা স্থায়ী ঠিকানা আছে, যেটা তোমার স্থায়ী ঠিকানা। তো ধরো আমার বাসা রাজশাহী, তো এখানে আমার স্থায়ী ঠিকানা, তো এই স্থায়ী ঠিকানা আবার চেঞ্জ হতে পারে। হ্যাঁ, আরেকটা হতে পারে, আরেক জায়গায় বাড়ি, ঢাকাতে বাড়ি করলাম, তাহলে এই 2টা স্থায়ী ঠিকানা হতে পারে, কিন্তু একাধিক তো না। কিন্তু আমার অস্থায়ী ঠিকানা অনেকগুলো। আমি আজকে ঢাকা গেলাম, কালকে সিলেট গেলাম, তারপর দিন চিটাগাং গেলাম, তারপর দিন বরিশাল গেলাম, আমার অস্থায়ী ঠিকানা চেঞ্জ হতেই পারে। সো অস্থায়ী ঠিকানা কোনো লিমিটেশন নাই, যেরকমই অস্থায়ী মূল কণিকার লিমিট নাই। তবে প্রায় এখন 100টিরও বেশি পাওয়া গেছে। আমরা 100টির তো নাম লিখতে পারবো না, আমরা প্রধান কয়েকটা নাম জানবো ভাইয়া। 1 নাম্বার দেখো, 1 নাম্বার হচ্ছে পজিট্রন, গ্রাভিটন, মেসন, বোসন, 5 পায়ন, মিয়ন, 7 নিউট্রিনো, 8 অ্যান্টি নিউট্রনো ইত্যাদি। তাহলে কি করলাম? পজিট্রন, গ্রাভিটন,
মেসন বোসন, পাইন মিয়ন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো ইত্যাদি, এগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা। এগুলো হচ্ছে তিনটা স্থায়ী, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী মূল কণিকা যা সবসময় থাকে না, একটা হচ্ছে প্রায় 100টিরও বেশি, এটি একটা পজিট্রন, গ্রাভিটন, মেসন, পাইন, মিয়ন, নিউট্রিনো এবং হচ্ছে কি অ্যান্টি নিউট্রিনো, নিউট্রিনো এবং অ্যান্টি নিউট্রিনো। তাহলে একটা জিনিস মাথায় রাখো ভাইয়া, যা সবসময় থাকে তা স্থায়ী, যা সবসময় থাকে না তা হচ্ছে অস্থায়ী। তাহলে মাঝখানে কম্পোজিট মূল কণিকা কি, এ বিষয়ে আমরা এখন জানবো। দেখো ভাইয়া, কম্পোজিট মূল কণিকা 3 নম্বর ছিল কম্পোজিট মূল কণিকা। কম্পোজিট মূল কণিকা, কম্পোজিট মূল কণিকা কাকে বলে? পরমাণুর ভিতরে এক ধরনের মূল কণিকা পাওয়া যায়, পরমাণুর ভেতর এক ধরনের মূল কণিকা পাওয়া যায়, পরমাণুতে এক ধরনের মূল কণিকা পাওয়া যায় যা স্থায়ী ও অস্থায়ী মূল কণিকা তুলনায় সামান্য ভারী প্রকৃতির হয়। পরমাণুর ভেতর এক ধরনের মূল কণিকা পাওয়া যায়, পরমাণুর ভেতর এক ধরনের মূল কণিকা পাওয়া যায় যা স্থায়ী এবং অস্থায়ী মূল কণিকার তুলনায় সামান্য ভারী প্রকৃতির হয়। সামান্য কি প্রকৃতির হয়? ভারী প্রকৃতির হয়। আচ্ছা, সামান্য ভারী প্রকৃতি যদি হয়ে থাকে তাহলে দেখো যে কারা এরা। কম্পোজিট মূল কণিকা প্রায় 100টির বেশি রয়েছে, তবে আমরা প্রধানত বইয়ে দুটি পাই। তো কম্পোজিট মূল কণিকা দুই ধরনের, কম্পোজিট মূল কণিকা দুই ধরনের, এক আলফা কণা, দুই ডিউটেরন কণা। আলফা কণা এবং হচ্ছে ডিউটেরন কণা। প্রথমত আমাকে জানতে হবে আলফা কণা কি। দেখো আলফা কণা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। তাহলে কথাটা হচ্ছে এরকম যে আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। একটা পরমাণুর ভিতরে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, যেমন উদাহরণ দেখো যে হিলিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করলো, হিলিয়াম দুটো ইলেকট্রন যদি ত্যাগ করে He2+ 2 4, তাহলে এ হচ্ছে He2+ 2 4, এটা যে হিলিয়াম নিউক্লিয়াস। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। কি বলা হলো? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। আচ্ছা, তাহলে এ হচ্ছে আলফা কণা। এখন দেখো তাহলে আলফা কণার সংকেত দাঁড়ালো
He2+2 এটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। আচ্ছা, এই আলফা কণা কেমনে কি, কেন এটাকে আলফা কণা বলা হচ্ছে সে বিষয়ে তুমি দেখো ভাইয়া। এখানে এই যে একটা হিলিয়াম পরমাণুর ভেতর কি কি থাকে তোমরাই বলো, তাহলে বুঝতে পারবা। একটা হিলিয়াম পরমাণুর ভেতরে 2 চার্জ ছিল, তখন প্রোটন ছিল ভাইয়া 2টা, নিউট্রন ছিল 2টা, ইলেকট্রন ছিল 2টা। প্রোটন নিউট্রন নিউক্লিয়াস থাকে, ইলেকট্রন কক্ষপথের বাইরে থাকে। যে দুটো ইলেকট্রন ছিল ভাইয়া সে দুটো ইলেকট্রন ত্যাগ করে দেওয়া হয়, এই মুহূর্তে He2+ পাইছি। এই He2+ এর কাছে এখন প্রোটন আছে 2টা আর নিউট্রন আছে 2টা, যা হচ্ছে নিউক্লিয়াস। যে দুটো ইলেকট্রন কক্ষপথে ছিল ভাইয়া ওই দুটো ইলেকট্রন আমরা ত্যাগ করে ফেলেছি, তাহলে এই মুহূর্তে এর জায়গাতে এখন হিলিয়াম নিউক্লিয়াস ছাড়া কোনো কিছু নাই, আর এটাকে বলা হয় আলফা কণা। তাহলে আলফা কণার সংকেত হচ্ছে দ্বিধানত হিলিয়াম নিউক্লিয়াস। কথা হচ্ছে ডিউটেরন কি? আচ্ছা, ডিউটেরন ভাইয়া তোমরা সবাই জানো হাইড্রোজেনের 3টা আইসোটোপ রয়েছে, পোট্রিয়াম, ডিট্রিয়াম আর এটা হচ্ছে ট্রিটিয়াম। এর মধ্যে দেখো যেটা ডিট্রিয়াম হচ্ছে D12, এর কাছে একটা প্রোটন রয়েছে, সো একটা ইলেকট্রন রয়েছে। ওই ইলেকট্রনটা ত্যাগ করে দিলে D12+ সৃষ্টি করে, এটার নামই হচ্ছে ডিউটেরন। এটার নামই কি ভাইয়া? ডিউটেরন। এই ডিউটেরন থেকে আমরা পেতে পারি ভাইয়া ভারী পানির সংকেত, ভারী পানির সংকেত হচ্ছে D2O এবং এর ভর হচ্ছে 20 গ্রাম। সাধারণ পানির ভর কিন্তু 18 গ্রাম H2O, আর D2 এর ভর 20 গ্রাম, কারণ ডিউটেরিয়ামের মধ্যে যে ডিউটেরিয়ামের হচ্ছে কি ভর 2, 2 দুগুণী 4 আর অক্সিজেনের 16, 4 আর 16 তো কত হয় 20। আশা রাখি তোমরা বিষয়টাকে বুঝতে পেরেছো। তাহলে এটা হচ্ছে কি আমাদের আলফা কণা এবং হচ্ছে ডিউটেরন কণা। কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছো ভাইয়া? এরপরে চলে আসা হচ্ছে পোট্রিয়াম এবং ডিউটেরিয়াম পাইলাম। এবার আমরা যেটা করব সেটা দেখো যে স্থায়ী মূলকণিকা নিয়ে আলোচনা করব আমরা, কারণ আমরা তো অস্থায়ী মূলকণিকা এবং কম্পোজিট আলোচনা করলাম। কম্পোজিট 2টা, পোট্রিয়াম এবং আলফা কণা এবং ডিউটেরন। আলফা কণা ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস আর ডিউটেরন হচ্ছে কি ডিউটেরিয়াম থেকে এসেছে, দ্যাটস কল্ড ডিউটেরন। তাহলে সংকেত জানলাম, ভর সংকেত সব কিছু জানলাম। এবার চলে আসবো স্থায়ী মূলকণিকা। কথা হচ্ছে স্থায়ী মূলকণিকার সর্বপ্রথম আমরা জানবো 1 নম্বর হচ্ছে ইলেকট্রন। কথা হচ্ছে ইলেকট্রন কাকে বলে? পরমাণুর ভেতর নেগেটিভ চার্জ বিশিষ্ট মূল কণিকাকে ইলেকট্রন বলে। তাহলে কি কথাটা হলো ভাইয়া, যে পরমাণুর ভেতর নেগেটিভ চার্জ বিশিষ্ট মূল কণিকাকে ইলেকট্রন বলে। তাহলে পরমাণুর ভেতর নেগেটিভ চার্জ বিশিষ্ট মূল কণিকাকে ইলেকট্রন বলে। একে ই দ্বারা প্রকাশ করা হয়, একে ই দ্বারা প্রকাশ করা হয়। একে ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইলেকট্রনকে কি দিয়ে প্রকাশ করা হয় ভাইয়া? ই দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো আমাদের এই ইলেকট্রনের ভর এবং চার্জ সম্পর্কে জানবো। ইলেকট্রনের কি সম্পর্কে জানবো? ভর এবং চার্জ। ইলেকট্রনের ভর দেখো, ইলেকট্রনের ভর তোমরা সবাই জানো 9.11 × 10⁻28 গ্রাম। গ্রামটা ভাইয়া হচ্ছে সিজিএস। তোমরা হয়তো অনেকে সিজিএস এর এমকেএস বুঝো না, আমি বুঝাই দিচ্ছি। এবং 9.11 × 10⁻31 কেজি
কেজি হচ্ছে ভাইয়া এমকেএস একক। কথা হচ্ছে সিজিএস কি, এমকেএস কি। ওকে ভাইয়া, সিজিএস এবং এমকেএস কি দেখো। সিজিএস সিতে সেন্টিমিটার, জিতে গ্রাম, এসে সেকেন্ড, দ্যাটস কল হচ্ছে সিজিএস। এবং দেখো এমকেএস, এম এ হচ্ছে মিটার, কেতে হচ্ছে কেজি, সময়ে হচ্ছে সেকেন্ড, দ্যাটস কল হচ্ছে এম কে এস। তাহলে সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এম কে এস মিটার কেজি সেকেন্ড। ওকে, তাহলে ইলেকট্রনের ভর পেলাম 9.11 ইন্টু 10⁻28 গ্রাম সিজিএস এবং 9.11 10⁻31 কেজি, কেজি হচ্ছে এম কে এস। ইলেকট্রনের ভর পাইলাম। এবার চলে আসো ইলেকট্রনের চার্জ ভাইয়া। ইলেকট্রনের চার্জ। আচ্ছা, ইলেকট্রনের চার্জে যদি যাই আমরা, লক্ষ্য করো ইলেকট্রনের চার্জ কত হবে। ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। -1.6 10⁻⁻19 কুলম্ব। কুলম্বটা হচ্ছে ভাইয়া এম কে এস। এম কে এস, কুলম্বটা হচ্ছে এম কে এস। এবং দেখো -4.8 ইন্টু 10⁻⁻10 ই ডট ইস ইউ ইএসইউ এর ফুল ফর্ম কি দেখো ভাইয়া। ফুল ফর্ম হচ্ছে ইতে হচ্ছে ইলেকট্রো, এসে হচ্ছে স্ট্যাটিক, ইউ হচ্ছে ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রন পরিমাপের একক ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা ভাইয়া হচ্ছে সিজিএস একক। সো আমাদের এটা কিন্তু ওল্ড হয়ে গেছে, কুলম্ব এমকে সেটা তো আগে পড়তেছো। এখন কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় এই কোশ্চেনটা বেশি আছে, ইএসইউ এককে বা সিজিএস এর ইলেকট্রনের চার্জ কত। এছাড়াও আমাদের আরেকটা কোশ্চেন আছে ভাইয়া ইলেকট্রনের, সেটা দেখো ভাইয়া যে ইলেকট্রন আরেকটা চার্জ হচ্ছে -1.6 10⁻⁻220 ইএমইউ। ইএমইউ এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রো, এম এ হচ্ছে ম্যাগনেটিক, ইউ হচ্ছে ইউনিট, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, তড়িৎচুম্বক ইলেকট্রোচুম্বকের একক, এটা ইএমইউ। পার্থক্যটা কোথায় ভাইয়া দেখো, আমরা কুলম্বকে আমরা ইএসইউতে কিভাবে কনভার্ট করব, সূত্রটা কি। যেমন কেজিকে গ্রাম করলে 1000 দিয়ে গুণ করতে হয়, আবার গ্রামকে কেজি করলে 1000 দিয়ে ভাগ করতে হয়। যেমন দেখো মিটারকে সেন্টিমিটার করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়, আবার সেন্টিমিটারকে মিটার করলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে ভাইয়া ফরম্যাটে আসো, আমরা যদি কুলম্বকে এমকেএস তোমার সিজি ইএসইউ আসতে হয়, তাহলে একটা কনভার্টেশন রয়েছে 1 কুলম্ব ইকুয়াল টু 3 ইন্টু 10⁻9 ইএসইউ। একটা জিনিস মনে রাখবে ভাইয়া, সবসময় এমকেএস বড় একক, সিজিএস ছোট একক। সো এমকেএস বড় একক এবং সিজিএস যদি ছোট একক হয়, তাহলে আমরা এমকেএস কে সিজিএস করতে হলে সবসময় গুণ করতে হয়। তো কুলম্ব 1 কুলম্ব সমান 3 ইন্টু 10⁻19 ইএসইউ। এটা গেল। এবার দেখো সি পেলাম 1c, আবার 1c সমান 1/10 ইএমইউ। এবার ইএমইউটা বড় বরঞ্চ, কারণ -19 টা -20, তাহলে 90 20 করে 10 দিয়ে ভাগ করতে হবে, তাই 1 কুলম্ব সমান 1/90 ইএমইউ। এই দেখো কুলম্বকে ইএসইউ করতে হলে 3 দিয়ে গুণ, 3 × 48 4.8 পাচ্ছি, গুণ করলে পাওয়ার কি যোগ হয়ে যায় -19, আর 9 যোগ করলে -10 থাকে ভাইয়া। এই জন্য কুলম্বার কনভার্টারের সূত্র হচ্ছে ওইটা, কনভার্টারটা ওইটা। এবং দেখো কুলম্বকে ইএমইউ করতে হলে 10 দিয়ে ভাগ করতে হয়, ভাগ করলে কিন্তু 20 ইএমইউ কনভার্ট হয়ে চলে আসতেছে। তাহলে তোমরা আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা ইলেকট্রন চার্জ সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো ভাইয়া এই ইলেকট্রনের আবিষ্কারক কে।
ইলেকট্রন কে আবিষ্কার করেছে? 1897 সালে বিজ্ঞানী জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। কে বললাম? 1897 সালে বিজ্ঞানী জে জে থমসন, 1897 সালে বিজ্ঞানী জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। আমার কথা কি বুঝতে পেরেছো ভাইয়া? তাহলে ইলেকট্রনের সম্পর্কে জানলাম, ইলেকট্রনের ভর জানলাম, ইলেকট্রনের চার্জ জানলাম, ইলেকট্রন আবিষ্কারক জানলাম। এবং এই ইলেকট্রন অবস্থান করে কোথায়? ইলেকট্রন পরমাণুর কক্ষপথে অবস্থান করে। ইলেকট্রন পরমাণুর কক্ষপথে অবস্থান, এর হচ্ছে অবস্থান যদি আমরা জানতে চাই তাহলে এর অবস্থান হচ্ছে পরমাণুর কক্ষপথে, পরমাণুর কক্ষপথে এটার অবস্থান করে। ওকে, এবার আমরা চলে আসবো প্রোটন সম্পর্কে। কার সম্পর্কে জানবো ভাইয়া? প্রোটন। তাহলে ইলেকট্রন হচ্ছে পরমাণুর ভেতর নেগেটিভ চার্জ বিশিষ্ট মূল কণিকা, ইলেকট্রন হলে পরমাণুর ভেতর ধনাত্মক চার্জ বিশিষ্ট মূল কণিকার নাম হচ্ছে প্রোটন। পরমাণুর ভেতর পজিটিভ চার্জ বিশিষ্ট মূল কণিকা প্রোটন। একে পি দ্বারা প্রকাশ করা হয়। দেখো প্রোটনের ভর কত? তাহলে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন আর নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন। প্রোটনের ভর হচ্ছে 1.673 × 10⁻⁻24 গ্রাম। গ্রাম হলে কোন একক হবে ভাইয়া? সিজিএস। 1.673 10⁻⁻27 কেজি, কেজি হলে হবে এমকেএস। এবার চলে আসো ভাইয়া যে এই যে প্রোটন, এই প্রোটনের চার্জ কত? তো প্রোটনের চার্জ ভাইয়া ইলেকট্রনের চার্জ সেম, প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জ সেম, শুধু আধান চলে আসবে পজিটিভ। 1.6 10⁻⁻19 কুলম্ব। কুলম্বটা হলে ভাইয়া কি চলে আসবে? এটা এমকেএস, কারণ কুলম্বটা এমকেএস এর মধ্যে পড়ে। এবং প্লাস 4.8 × 10⁻⁻10 ইএসইউ, এটা ভাইয়া হচ্ছে সিজিএস। এবং দেখো প্লাস 1.6 10⁻⁻20 ইএমইউ, এটা কোনো চার্জের মধ্যে পড়ে না। কুলম্বর সিজিএস, কুলম্বর ইএসইউ কেন এমকে সিজিএস আমি বলতে ভুলে গেছিলাম। কুলম্বর সমান হচ্ছে ভাইয়া কেজি হাফ মিটার 3/2 পার সেকেন্ড স্কোয়ার। দেখো তো কুলম্বরটাকে ভাঙলে এই এককটা পাওয়া যায়, কেজি হাফ মিটার 3/2 পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে দেখো তো এম কেস পড়ছে। এবং ইএসইউ কে যদি ভাঙা যায়, এটা গ্রাম হাফ সেন্টিমিটার 3/2 পার সেকেন্ড স্কোয়ার পাওয়া যায়। তাহলে এটাকে দেখো তো সিজিএস পাচ্ছি, এসইউ গ্রাম সেন্টিমিটার। এবং আমাদের এখান থেকে আরেকটা কথা হচ্ছে কি, এই প্রোটনের আবিষ্কারক কে? প্রোটন 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড আবিষ্কার করেন। কিন্তু মতান্তরে দেখো ভাই, কিন্তু মতান্তরে
বিজ্ঞানী গোল্ডস্টোনি বিজ্ঞানী গোল্ডস্টাইন হবে, সরি মিস্টেক ভাইয়া, গোল্ডস্টাইন সর্বপ্রথম 1881 সালে পরমাণুর ভেতর পজিটিভ চার্জ বিশিষ্ট মূল কণিকা পান। কথা কি বুঝতে পেরেছো ভাইয়া? তাহলে আমাদের ইলেকট্রন এবং প্রোটন সম্পর্কে জানলাম। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট মূল কণিকা, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট মূল কণিকা। আমরা বাকিটা নেক্সট আসবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।